YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। সপ্তাহের প্রথম অনুষ্ঠান করতে বসেছি এবং প্রথম অনুষ্ঠান যেটা করতে বসেছি তার মাথাটি দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কঠিনতম 26-এর নির্বাচন। অনেকগুলো কারণ, অনেকটা স্টাডি নিয়ে, যেটা প্রবীরবাবু বলেন যে ভোটের আগে আমাদের পরিশ্রম যায়, কিন্তু ভোটের প্রায় 1 বছর, হয়তো আগামী বছর এই সময়টা মানে 2026-এর এই সময়টা হয়তো ভোটের দিন ঘোষণা হয়ে যাবে, প্রচার টচার চলবে, বা হয়তো ভোট শুরুও হয়ে যেতে পারে, ইটস ডিপেন্ড। কিন্তু কেন বলছি যে কঠিনতম? তাহলে কি আগের গুলো খুব সোজাতম ছিল? দেখুন, একটা কথা বলি পরিষ্কার ভাবে, 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তখন একটি জিনিস পরিষ্কার বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেদিনকে যেমন কংগ্রেস ছিল, তেমন এসইউসি ছিল, অর্থাৎ কমিউনিস্ট পার্টি, তেমন পিডিএস এর একটা ইনডাইরেক্ট সাপোর্ট ছিল, তেমন বিজেপির একটা অংশের ভোটও কিন্তু ছিল, যে সিপিএম হটাও। এই সব মিলিয়ে অবশ্যই কৃতিত্বের সিংহভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু বাকিগুলোর প্রয়োজন ছিল অনেক বেশি। কারণ কংগ্রেসের তৎকালীন ভোট ছিল প্রায় 20% মতন, সেটা হয়তো 19-20 হতে পারে, 18 থেকে 21-এর মধ্যে থাকতেই পারে। এবার সেই ভোটটাকে তো কাউন্টিং এর মধ্যে নিতেই হয়, এবং যারা তখন কংগ্রেস করেছে তারা সিপিএম এর মানে একেবারে মরণ চেয়েছিল, বিদায় চেয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কাজেই সেই ভোটটা সহজ না থাকলেও 2009-এর লোকসভা নির্বাচনের নিরিখে আমরা ধরতেই পারছিলাম যে একটা পরিবর্তনের হাওয়া আসছে। এরপরে 2016-র ভোটটা কিন্তু ডাইমেনশনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এর মধ্যে 2014-তে যে লোকসভা নির্বাচনটা হলো, তাতে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সারা ভারত জুড়ে বিজেপির একটা হাওয়া উঠলো, কিন্তু পশ্চিমবঙ্গে সেই হাওয়াটা যেন টপ করে সেরকম ভাবে নাড়া দিয়ে গেল না। 2টি আসন পেল, একটা আসানসোলে আর একটি দার্জিলিং এ। কিন্তু এই 2016 আর ওই বাই দ্য ওয়ে ওই সময়টা প্রায় 18% মতন ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু 2016 নির্বাচনের আগে যে প্রাক নির্বাচনী ব্যাপার ট্যাপারগুলো যেগুলো ছিল, সেগুলোতে একটা হিসাব করে দেখা গিয়েছিল যে বিজেপির ভোটটা ফের কমে গিয়ে 6%-এর মতন দাঁড়িয়ে পড়েছে। এবং কোথাও একটা ওই ধরুন নানান রকম তখন সারদা টারদা ইত্যাদি ঘটনাতে মানুষকে একটা নাড়া দিয়েছিল। সেই নাড়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আকাশচুম্বী যে একটা জনপ্রিয়তা ছিল, তাতে একটু হলেও হেয়ারলাইন ক্র্যাক দেখা গিয়েছিল। যদিও সেটা ভয়ঙ্কর কিছু নয়, কিন্তু প্রত্যেকটা মিডিয়া, একমাত্র আমাদের সিটিভিএন চ্যানেল বাদ দিয়ে প্রত্যেকটা মিডিয়া কিন্তু সেই সময়টা একেবারেই অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিল। এবিপি আনন্দ বলুন, 24 ঘন্টা বলুন, বা যাই বলুন, তারা প্রত্যেকেই কিন্তু বিরোধিতা করেছিল এবং গভীরভাবে করেছিল। ফলে তারা তাদের প্যারামিটার থেকে দেখাচ্ছিল যে বাম কংগ্রেসের জোট এবার ক্ষমতায় আসছে। কিন্তু সেটাও পার হয়ে যাওয়া গিয়েছিল, কারণ নরেন্দ্র মোদী তখন পশ্চিমবঙ্গে এসে প্রায় গোটা 7-8 জনসভা করেন, এবং জনসভা করাতে বিজেপির ভোটটা 6% থেকে বেড়ে 11%-এ দাঁড়িয়ে যায়। এবার এই যে ডিফারেন্সটা, মানে 6% থেকে 11%-এর যে ডিফারেন্সটা, অর্থাৎ 5% অতিরিক্ত বিজেপির ঘরে যে ভোটটা ঢুকেছিল, সেটা নিঃসন্দেহে কংগ্রেস এবং সিপিএম এর ঘর থেকে বিজেপির ঘরে ঢুকেছিল। অর্থাৎ কোনো না কোনো ভাবে কংগ্রেস সিপিএম এর জোটের 5% ভোট সেদিক থেকে কমেছিল বলেই আমার দৃঢ় ধারণা। অঙ্ক তাই বলে, কারণ আমি অঙ্ক কষে ইলেকশন করতে বা ইলেকশনের বুলেটিন দিতে আমি ভীষণ ভালোবাসি, এটা চিরকালের আমার অভ্যাস, যার জন্য ওই
আহ, এলাকার পর এলাকাতে গিয়ে স্যাম্পল টেস্টের উপর আমি বিশ্বাস রাখি না, কারণ অঙ্ক এবং অভিজ্ঞতা দুটোর সংমিশ্রণে কিন্তু ভোটটা হয়। তারপরে এলো 2021, কঠিনতম ভোট। তার কারণ 2019-এ দেখা গেল যে বিজেপি ভোট পেয়েছে আপনার নিয়ারলি 41% এবং তৃণমূল ভোট পেয়েছে 43%, মাত্র 2%-এর ডিফারেন্স। দুও না, তার থেকেও কমে গেছে। এতে করে 22টা আসন পেল তৃণমূল কংগ্রেস, 18টি আসন পেল বিজেপি। লোকে ধরেই নিল যে আসন্ন নির্বাচনে একটা কঠিন লড়াই হতে চলেছে এবং বিজেপি সর্বশক্তি নিয়ে নেমেও ছিল তারা ফিল্ডে। সিপিএম এর আসন কমে গেল, সিপিএম 0 হয়ে গেল। কংগ্রেসের একটি আসন লোকসভায় ছিল, একটি না দুটি, একটি বোধহয় ছিল না, দুটি, অদিত চৌধুরী আর ঈশা খান। এবং বিধানসভার দিকে তাদের নিরিখে তাদের ভোট পার্সেন্টেজের উপর ধাক্কা পড়লো। এবং এই যে ঘটনাগুলো ঘটলো, খুব ঠান্ডা মাথায় শুনুন, এগুলো জানাটা উচিত আপনাদের প্রত্যেকের। এতে করে 2021টা টাফ লড়াই হয়ে গেল এবং সর্বশক্তি নিয়ে বিজেপি নামলো। মমতা বন্দ্যোপাধ্যায় ফের পথে নামলেন এবং এলাকার পর এলাকায় তিনি প্রচার করলেন যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ত্রুটি, আপনারা অন্য কাউকে ভোট দেবেন না, আমাকে দিন। কারণ এ বাংলা বাঙালির বাংলা, এ বাংলা মুসলমানের বাংলা, এ বাংলা হিন্দুর বাংলা, এ বাংলা মিলনের বাংলা। তার সঙ্গে তো লক্ষ্মী ভান্ডার ইত্যাদি ইত্যাদি আইপ্যাকের কিছু প্ল্যানিং প্রোগ্রামিং ছিল। ধূলিসাৎ হয়ে গেল বিজেপি। যদিও 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 বলতে হবে যে সিপিএম 0, কংগ্রেস 0 এবং আলটিমেটলি 77টি আসন, দিলীপ ঘোষ তার মধ্যে অনেকটা লড়াই দিয়েছিলেন। 77টি আসন, একেবারে 3টি আসন থেকে বিজেপি গিয়ে 77টি আসন, মানে ইটস আ টেরিফিক রেজাল্ট। তারপরে ঘুরে 2024-এর লোকসভা নির্বাচন গেল। তারপরে তো আসছে 2026, 24-এর কথাটা পরে বলছি। এবার এত বড় কথাটা কেন বলছি যে টাফেস্ট হতে চলেছে? টাফেস্ট তো ছিলই, 2019-এর নির্বাচন তো টাফেস্ট ছিল, আসন মারাত্মক ভাবে কমে গিয়েছিল তৃণমূলের। কিন্তু এবারকার টাফ লড়াইটা কিন্তু অন্যরকম। এবার অনেকগুলো ইস্যু নিয়ে কিন্তু এবার বিজেপি পথে নামছে এবং সাইফার হয়ে যাওয়া বা একেবারে নীরব হয়ে গেছে কিন্তু সিপিএম। তারা মনে প্রাণে চাইছে তাদের হাতে এখনো যে 8-9% ভোট রয়েছে তার মেজরটাই চলে যাক বিজেপিতে। তারা শূন্য ছিল, শূন্যই থাকবে। তার কারণ গতকাল আপনারা দেখেছেন ব্রিগেডে যে মিটিং হলো, ব্রিগেডের মিটিং, তার আগে আমি প্রথমেই কৃতজ্ঞতা, দেখুন সেলিম ভাষণ দিচ্ছে, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো অনির্বাণকে, আমাদের ওয়ান অফ দ্য এডিটোরিয়াল পার্ট, এবং অবশ্যই চিফ এডিটর প্রবীর বিশ্বাসকে, যে সিপিএম এর সম্পূর্ণ মিটিংটা তারা কিন্তু লাইভ টেলিকাস্ট করেছে এনকে ডিজিটালে। অবশ্যই চতুর্থ স্তম্ভ হিসেবে এটা অত্যন্ত কাজের কাজ করেছে, কারণ কেউ তো আমাদের শত্রু নয়। সিপিএম এর লোকেরা তো, হ্যাঁ সিপিএম এর নেতাদেরকে আমি ঘৃণা করি, আমি বলেছি তাদের কাজকর্মকে ঘৃণা করি, কিন্তু পার্টিকে ঘৃণা করব বা পার্টির সবকিছু আমি দেখাবো না, একতরফা আমি এখানে বগর বগর করবো, সেটা তো উচিত না। কিন্তু আমি দেখলাম যেটা, যে সিপিএম এর গতকালের ভিড় ছিল অস্বাভাবিকভাবে কম। অন্তত এর আগের যে ইলেকশনের যে মানে ব্রিগেডটা ছিল সিপিএম এর, সেই ব্রিগেডের তুলনায় প্রায় 25% লোক কম এসছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট একটা লোকের সেলিমের সামনে, কিন্তু এটাই লোক নয়, এটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে, এই কায়দা টায়দাগুলো আমরা আবার টেকনিক্যালি জানি, পার্টিকুলার একটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে বলে মনে হচ্ছে বিরাট ভিড়। ভিড়ের মধ্যে ফাঁকা ছিল প্রচুর। এবং সবচাইতে বড় কথা, যে সেলিম বলুন বা যেই যেই ভাষণ দিয়েছেন বলুন, আমি জানি না সিপিএম খুব ভালো বক্তাদের দিয়ে বলালেন না কেন, কেন বিমান বোস অন্তত তিনি আরো দীর্ঘজীবী হন, যে কদিন আছেন তাকে দিয়ে তো একটা কিছু কথা বলানো যেতে পারতো, এটা দীর্ঘসূত্রী ভাষণ। আনকোড়া কিছু লোক, এমন কি অদ্ভুত ভাবে মীনাক্ষী মুখার্জিকে পর্যন্ত স্টেজে তোলা হলো না, তরুণ বা তারুণ্যের যে ব্যাপারটা তাদেরকে করা হলো না। তাহলে কি সিপিএম গেমটা ছেড়ে দিয়েছে অলরেডি বিজেপির হাতে? যেটা আমি আগেও বলেছি যে সিপিএম এর পলিট ব্যুরো ডিসাইডেড যে পার্টি থাকবে, কিন্তু এটা লোকাল পার্টি হয়ে যাবে কেরালের, মানে কেরাল সিপিএম থাকবে, বাকি জাহান নামে যাক, গোল্লায় যাক। সেই কারণে তারা বেবিকে নিয়ে এসছে, সেলিমকে ভাগিয়ে দিয়েছে। সেলিমও দেখছে আমার কাছে আর পড়ে কি হবে,
ফলে তারা আজকে ভাষণটাও যে খুব জোরদার দিয়েছে তা না, মিউ 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 করা কিছু ভাষণ, মানে মেদামারা ভাষণ। এবং একটা বার্তা পরিষ্কার হয়েছে যে জনসংখ্যা যারা ব্রিগেডে যেত তাদের অধিকাংশই বিজেপিকে ভোট দিত, এবার তারা যায়ও নি, অনেকেই যায়নি, এলাকার পরে এলাকা যায়নি, কোনো টিভি চ্যানেল লাইভ টেলিকাস্ট সেভাবে করেনি যেটা এনকে করেছে, ডেফিনেটলি ক্রেডিট গোজ টু দেম। এবং এই যে কমে যাওয়া তার একটা হিসাব আমি আপনাদেরকে দেব। কেন আমি বলছি যে আসন্ন নির্বাচনটা খুব ডেঞ্জারাস, আমি অনির্বাণের সঙ্গে কথা বলছিলাম। দেখুন এগুলো সব অঙ্কের ব্যাপার, অঙ্কের থিওরি না বেস করে। প্রথমে বলি যে যেটা 2024 নির্বাচন হয়েছিল, আপনাদের বলি, ইন দ্য দাঁড়ান, হ্যাঁ, ইন দ্য 2024 লোকসভা ইলেকশন in West Bengal, the vote share percentage for the major political parties, whereas, দেখুন আপনাদের সামনে ভেসে উঠবে হয়তো কালো লেখা একটা, সেটা হচ্ছে কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 45.76, ভারতীয় জনতা পার্টি তারা তারা পাচ্ছে, এই যে দিস ইজ লাভলি লাভলি, ভারতীয় জনতা পার্টি 38.73, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 5.67%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 4.68%। এই 4.68% এর মধ্যে তারা কিন্তু একটি আসনও পেয়েছে। বাই দ্য ওয়ে আপনাদেরকে বলি যে এটাই সঠিক এমন না, কারণ আরেকটি সংস্থা যেটা বলছে বেসড অন দ্য ইনফরমেশন অ্যাভেলেবল হিয়ার ব্যাকগ্রাউন্ড, সরি, based on the information available, here is a breakdown of vote share percentage in the 2024 Lok Sabha election in West Bengal, All India Trinamool Congress AITC. The AITC secured significant portion of the vote share. Reports indicate they achieved approximately 46.16 of the popular vote. এইটা কিন্তু তাদের কমে গিয়ে দাঁড়িয়েছে, যেটা ফার্দার রিপোর্ট এবং ফাইনাল রিপোর্ট এসছে সেটা বলছে যে ফাইনাল রিপোর্ট 45.77%। এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন 45.77%, অর্থাৎ 2021 তুলনায় প্রায় 3% কম, অথচ আসন বেড়েছিল 2019 তুলনায়। প্রথম আপনাদের বলি 3% ভোট কম, প্রায় কম পড়েছিল টিএমসি 2024 এই লাস্ট লোকসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি বিজেপি also held a considerable vote share with reports indicating they received approximately 39.08% of the popular vote, মানে 39.08%। এইটা বলছে তারা যে 2021 তুলনায় তারা প্রায় 2%-এর মতন, প্রায় 2%-এরও বেশি ভোট বাড়িয়েছে, কিন্তু তাদের আসন কমে গেছে। মানে 2019 নিরিখে আসন কমে গেছে কিন্তু ভোট বাড়িয়েছে বিজেপি। আর আর দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাফলি বলছি রিসিভ রাফলি 4.72, তাদের ভোট কমেছে প্রায় 2 থেকে 2.5%। আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম 5.73 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ তাদের ভোট কমেছে প্রায়, মানে 2019 নিরিখে 2021 নিরিখে সিপিএম এর ভোট কমেছে প্রায় 3%। এখন কথাটা হলো যে তাহলে সিপিএম এর ভোট পড়েছে 6%-এর মতো, কংগ্রেসের ভোট পড়েছে 5%, মানে 6 আর 5 11%। বিজেপির ভোট বেড়েছে প্রায় 2%, তৃণমূলের ভোট কমেছে 3%। তো এই অঙ্কগুলো তো বুঝতে হবে। এটা আজ থেকে 1 বছর আগে লোকসভা ভোটের আগে আমরা এখানে বসে বসে, লোকসভা ভোটের পরে রেজাল্ট বেরোনোর পর আমরা বলেছি এবার যে ভোট আসছে 2026-এ মমতা তুড়ি মেরে 250, 260, কেউ কেউ বললো 275, ওরা 20টা পাবে কিনা সন্দেহ। এসব বাওয়াল কথা, বাতেলা। মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর কাছে কিন্তু এই হিন্টস বা এই অঙ্কগুলো আছে, আমার কাছে আছে মানে তার কাছে নেই এমন তো নয়। তাহলে ত্রুটি এবং ভয় বা আতঙ্কের ব্যাপার কোনটা? দেখুন একটা ব্যাপার তো পারফেক্ট, যে মুখ্যমন্ত্রী মানেই তৃণমূলের ভোট, আর কারুর আর একজন আছেন ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট ভূমিকা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি
যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটাকে অস্বীকার করা যায় না, কারণ তিনি বুদ্ধিবার্তা না নিলে 2021-এ কিন্তু এত পার্সেন্টেজ ভোট বা এতগুলো সিট পাওয়া কঠিন হতো। তিনি দৌড়ে বেরিয়েছেন একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ অব্দি প্রত্যেকটি জায়গায়, কোনো কোনো জায়গায় একাধিকবার, এবং তার লোকসভা কেন্দ্রে গত 2024-ও তার লোকসভা কেন্দ্রে একদিন বোধহয় গিয়েছিলেন, বাকি সারা পশ্চিমবঙ্গ তিনি চষে বেরিয়েছেন। অর্থাৎ তিনি ভোট ক্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাম্বার 1 হয়ে থাকেন, নাম্বার 2 ভোট ক্যাচার হচ্ছে আনডাউটেডলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভোট ক্যাচ করার মতন তৃণমূলে কেউ নেই। সুতরাং বাকি যাদের মানে লিলিপুট এক একজন, কেউ কিছু মনে করবেন না, কারণ এবার থেকে আমাদের অনুষ্ঠানে কড়া রূঢ় কথাগুলো বলতে হবে, যেটা বাস্তবিক সেটা গ্রহণ করতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ফের সে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে হবে। এবার ব্যাপারটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই জানেন যে তাদের 2021-এর কঠিনতম সময় 48 প্রায় 50% মতো ভোট পেয়েছিলেন, সেই ভোটটা কমে 45.77-এ নামলো। কেন না? তার কারণটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শহরের পৌরসভার বিভিন্ন জায়গায় কাউন্সিলর লিডারদের অতিরিক্ত রমরমা টাকা, তারপরে আপনার এই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা কেলেঙ্কারি, চাকরি জন্য টাকা নেওয়া, তোলাবাজি ইত্যাদি ঘটনাগুলো কিন্তু শহরের মানুষকে মারাত্মক নাড়া দিয়েছিল, যে কারণে যে 3%-এর মতন ভোট কমেছে সেটা শহরাঞ্চলে মরাললেস। কারণ আপনি দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে পরিমাণ জয় দমদমে সৌগত রায় হয়েছিল তার থেকে ভোট কমেছে। জায়গাগুলো বুঝুন, মানে পৌরসভা অঞ্চলগুলো, যেটা কাকলিদি যে পরিমাণ ভোটে জিতেছিলেন তার থেকে ভোট কমেছে। কলকাতার 2টো আসনেই ভোট কমেছে, যাদবপুর অঞ্চলে ভোট কমেছে। অর্থাৎ শহর তলি বা শহর মার্কার জায়গাগুলোতে ভোট কমেছে। এবং কলকাতায় এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে বিজেপি এগিয়ে গেছে, মানে ওই কাউন্সিলর জায়গাতে। তাহলে ভোটটা কমেছে, কারণটা কি? কারণটা হচ্ছে 15 বছরের টানা ক্ষমতায় থাকা, দলের মধ্যে সক্রিয় ভূমিকায় বেশ কিছু বাজে লোকের ঢুকে যাওয়া, বাজে মন্তব্য করা, এছাড়াও বিপুল অর্থ ভান্ডার নিয়ে তাদের কাপ্তানি করা গাড়ি। আজকের দিনে তৃণমূলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেতারও একটা গাড়ি রয়েছে, আমি বাসে করে যাই অফিসে, এই তো অবস্থা। তো ফলে তাদের এই রমরমাটা মানুষ ভালোভাবে নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন, তিনি বলবেন যে আমাকে দেখো, আমার নিজের গাড়ি নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, সেটা তো অন্য কথা। কিন্তু এই অঙ্কটা তো জানতে হবে যে তার প্রিয় শহর, যে শহরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরকাল ভালো ভোট দিয়েছে, এমনকি সিপিএম এর জমানাতো ভালো ভোট দিয়েছে, সেখানে ভোট পার্সেন্টেজ কমে গেল কেন? শুধু কি মারোয়ারি ঢুকেছে বলে? জানি না, সেটা অঙ্ক তিনি কষবেন। বলছি কেন কমলো ভোট বা কেন কমবে ভোট, এই দুটোই অঙ্ক বলবো। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। এবার দর্শক বন্ধু, আমার প্রিয় বন্ধু, খুব ভালো করে শুনুন। আবেগ, দিদি বা দল, এগুলো তো অনেক বছর গেল, 15 বছর তো গেল। দেখুন, আজকে কলকাতা সহ বিভিন্ন জায়গায়, মানে দিল্লির চ্যানেলগুলো প্রত্যেকে মমতার বিরোধিতা করেছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে টেলিভিশন ওয়ার্ল্ডে বলার মতন 2-4টি চ্যানেল রয়েছে। হয়তো তাদের মধ্যে খানিকটা বাড়তেও পারে, কিন্তু কতগুলো জায়গা আমাকে খুব একটা খোঁচা দিয়েছে। খোঁচা নাম্বার 1, যে প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে গত পরশু, মানে শুক্রবার দিন সম্ভবত, না শনিবার দিন সম্ভবত, শনিবার অথবা শুক্রবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পেজে, মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের পেজটাকে ব্যবহার করেন, আমি বলছি আপনাদের, সেই পেজে
মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট আবেদন প্রকাশিত হয়েছে, যে তিনি আবেদন করছেন ধর্ম নিরপেক্ষ থাকুন, মানে গন্ডগোল পাকাবেন না, ইত্যাদি ইত্যাদি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে থাকেন সেটা আলাদাভাবে তিনি প্রচারের জায়গায় নিয়ে এসছেন। এবং তিনি বলছেন যেটা, না তার এটার মধ্যে নেই, কিন্তু তিনি মোটামুটি ভাবে পেপারগুলো আমার হাতে আসছিল, সেটার মধ্যে প্রায় 3 পাতা আবেদন করেছেন যে ধর্ম নিয়ে কোন রকম গন্ডগোল করবেন না, নিজেদের মধ্যে রিলেশন ভালো রাখুন। এটার পরেই কুণাল ঘোষ, মাননীয় মুখপাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, কাজটা তো ওই করে, তার কতগুলো পোস্ট খুব ভাবিয়ে দিয়ে গেল সিপিএম এর এই মিটিং এর আগে। প্রথমটা ভাবালো এটা, যে তিনি সরাসরি সোশ্যাল নেটওয়ার্কের সকলকে বলছেন যে সোশ্যাল নেটওয়ার্কে বসে নেতাদের সঙ্গে ছবি ছাপানোর থেকে বেশি দলের আইডিওলজি, দলের নীতি ইত্যাদিগুলো প্রচার করুন। এবং তিনি এও বলেছেন যে সক্রিয়তা আজকে আপনাদের টেলিভিশন মিডিয়া, এই যে সক্রিয়তা আপনাদের এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, সেই সক্রিয়তা কিন্তু আরজি করের সময় দেখা যায়নি। আমি কুণাল বাবুকে বলবো যে তবু তো আরজি করের সময় সোশ্যাল নেটওয়ার্কের ছেলেপুলেরা দলের হয়ে কথা টথা বলেছিল, নেতারাই তো মুখে কুলুপ মেরে এটেছিল, কথাগুলো তো নেতাদের বললে আরো ভালো হয়। কে কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরবর্তী অধ্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং আপনি নিয়মিতভাবে প্রত্যেকদিন বলেছেন কুণাল ঘোষ, প্রত্যেক দিন লড়াই করেছেন, প্রত্যেক দিন এই আরজিকর কাণ্ড। এবং আমরা কিছু ইউটিউবার, এবং আমাদের ফাইটটা এত পারফেক্ট ছিল যে টেলিভিশন ওয়ার্ল্ড পর্যন্ত আমাদের কাছে পরাজিত হয়েছিল, মানুষ বুঝতে পেরেছিল হোয়াট ইজ হোয়াট। কিন্তু আমাদের এই 4-5টি জায়গাকে নার্চার করার চেষ্টা চরিত্র তৃণমূল থেকে করা নেই, যে আছে এরা সত্যি কথাটা বলে বা এদের কাছে করা হয়নি, সেটা তৃণমূলের মর্জি, আমরা আমাদের মতন চালিয়ে গেছি। এরপরে যেটা বলবো, যে এর পরেই এই আরজিকর কাণ্ড সলভ হতে হতেই শিক্ষা কেলেঙ্কারিটা সামনে চলে এলো। 26,000-এর চাকরি গেল। আচ্ছা, 26,000-এর চাকরি যাওয়ার পর ফের হইচই গন্ডগোল ইত্যাদি হতে আরম্ভ করলো, এবং হওয়ার পর অবশেষে মাননীয় বিচারপতি একটা বার দিয়েছেন যে 31শে ডিসেম্বর অব্দি যারা ভালো তারা চাকরি করতে পারবে, এবং যারা খারাপ তারা চাকরি পাবে না, তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা দিয়ে তাদেরকে ফেরত দিতে হবে। ব্যাপারটা দেখুন, আপনারা খুব আনন্দ পেয়েছেন, আমাদের নৈতিক জয় হয়েছে, কিছুই না। এটা গিয়ে দেখবেন যে ডিসেম্বর যখন 2026-এর ভোটটা এসে গেছে, তার আগে গিয়ে ফের ফ্যাক্টর একটা তৈরি হবে যে আবার তোমাদের চাকরি নেই, আবার তোমরা দুর্বল, আবার তোমরা রাস্তায় গিয়ে বসো। এটার থেকে কি ভোটের এফেক্ট করবে? আমি বলবো যে আবার সেই শহর এবং শহরতলি বা শহরাঞ্চলের বা গ্রামেরও বেশ কিছু জায়গায় টিচারদের যে ঘটনাটি ঘটেছে, কিন্তু বেদনাদায়ক, সে তো কাম্য নয়। তার অন্তত কয়েক লক্ষ মানুষের একটা হতাশা তার মধ্যে ভেসে উঠেছে। আমার ফ্ল্যাটের উল্টো দিকে এক ভদ্রলোক থাকেন, ভয়ঙ্কর রকম তৃণমূল সাপোর্টার, মুখে কিছু বলেন না, তিনি এই শিক্ষার এই ব্যাপারটা হওয়াতে বেজায় খেপেছেন এবং বলেছেন আগামী নির্বাচনে তিনি আর তৃণমূলকে ভোট দেবেন না। তা আমি বললাম, কেন দেবেন না কেন? এটা তো কি মমতা বন্দ্যোপাধ্যায় এদের চাকরির ব্যাপারটা করেছে? বলে কে কি করেছে না করেছে জানি না, এই করাপশনের জন্য আজকে এই ছেলে কতগুলো লোক পথে বসেছে, তারা খেতে পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমার তো কাজ নয় দলের হয়ে প্রচার করে, তবু তাকে আমি বললাম যে দেখুন, এটা দিদি ঠিক ম্যানেজ করে নেবে। তিনি বললেন যে ম্যানেজ করলেও আমার যে একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে সেটা থেকে আমি নড়ছি। এখন তিনি কাকে ভোট দেবেন? তিনি তো আগাগোড়াই তৃণমূলকে ভোট দিয়েছেন, এবার তৃণমূল বা আগে কংগ্রেসকে দিয়েছেন, তাহলে তাকে দিতে হয় সিপিএম অথবা কংগ্রেসকে। তিনি দেখবেন সিপিএম বা কংগ্রেসকে ভোট দিয়ে তো আমার ফায়দাটা কিছু হচ্ছে না, আমি একে ভোট দেবো, বিজেপিকে ভোট দেবো। দেখুন, বিজেপি ফায়দাতে নেই, তাদেরও 2-4 পিস মাল কামিয়েছে এই চাকরি দেওয়ার নাম করে। আপনারা তো জানেন যে তাদেরও কিন্তু কাঁথিফাতি অঞ্চল থেকে বেশ কয়েকজনের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে, মানে 1050 চাকুরিজীবী কিন্তু পূর্ব মেদিনীপুরে, তাদের কাছ থেকে মালপত্র নেওয়া হয়েছে, কি তাদের ডোবানো হয়েছে। তো ফলে এই ভদ্রলোক ঘুরে গিয়ে বিজেপিকে ভোট দেবেন বা
তৃণমূলকে দেবেন না, ফলে তৃণমূলের একটি ভোট কমলো। এরকম কত শত লোক খেপে রয়েছে, তার কোনো কাউন্ট নেই। প্রবীরবাবুর বাড়িতে পয়লা বৈশাখে বসে বেশ কিছু সাংবাদিকের সঙ্গে আড্ডা হচ্ছিল। সেখানে মাননীয় সাংবাদিক সুমন ভট্টাচার্যকে আমি বললাম যে ইলেকশনটার মধ্যে কি এফেক্ট পড়বে চাকরিজীবীদের? তিনি বললেন পড়বে, কিন্তু সেরকম কিছু না, ওটা মমতা ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু এফেক্ট যেটা পড়বে সেটা মারাত্মক, মারাত্মক পড়বে। সেটা কি? হিন্দু ধর্মের এফেক্ট, হিন্দুইজমের এফেক্ট। যেই ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে সেটা কারা উস্কেছে, কিভাবে উস্কেছে, কতদূর উস্কানিটা হয়েছে সেটা তো পরের গল্প। কিন্তু এই মকা আরএসএস ছাড়বে না, তারা অলরেডি ফিল্ডে নেমে গেছে। এবং তিনি বললেন যে আমার কাছে খবর আছে যে পাড়ায় পাড়ায়, বিশেষ করে এন্টায়ার উত্তরবঙ্গ আপ টু কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর থেকে শুরু করে এন্টায়ার উত্তরবঙ্গে তারা ঘরে ঘরে গিয়ে প্রচার করছে যে মুসলমানদেরকে এই কাণ্ড, সুতরাং হিন্দুদের এই কাণ্ড, অর্থাৎ তাদের হাতে অত্যাচারিত হয়েছে, এটা ভুলবেন না। এবং অজস্র অসংখ্য ফেক নিউজ এই গেরুয়াপন্থীদের হাত থেকে পরপর বেরিয়ে আসছে, এবং সুকান্ত মজুমদারের মতন লোককেও পর্যন্ত নিউজ মানে এরকম একটা খবর বার করে সেটাকে উইথড্র করতে হচ্ছে, অর্থাৎ ভরপুর হয়ে গেছে। অর্থাৎ এবার সেটা তারা করবেন। দেখুন, এই ধরনের মকা পেলে তারা হরিয়ানা দখল করতে পারেন, এই ধরনের মকা পেলে তারা মহারাষ্ট্রের মতন রাজ্য, যে রাজ্য কংগ্রেস এবং কি বলে ওই শারদ পাওয়ারের দল এবং ঠাকরের দল তো প্রায় দখলই করে ফেলেছিল, তাদের হাত থেকে ছিনিয়ে আনতে পারে বিজেপি। এই বিজেপি দিল্লির মতন জায়গা থেকে কেজরিওয়ালকে ঘাড় ধাক্কা দিয়ে কেচ্ছা কেলেঙ্কারি এবং স্ক্যান্ডালে ফেলে দিতে পারে। এবং এই পশ্চিমবঙ্গ, যেখানে ধর্ম নিয়ে কোনো কারবার হয়নি আজ অব্দি, সেখানে কিন্তু ধর্ম ঘরে ঘরে ঢুকছে। কিভাবে? পার্ট টু পার্ট বলবো, সব আজকে বলা সম্ভব না। আপনি দেখবেন যে উত্তরবঙ্গের এন্টায়ার জায়গায় মুসলিম কম, আপনার কোচবিহারে কিছু মুসলিম রয়েছে, 30% মতো মুসলিম কোচবিহারে রয়েছে, জলপাইগুড়িতে নামমাত্র, দার্জিলিং এ নামমাত্র, আলিপুরদুয়ারে নামমাত্র, আবার বালুরঘাট অঞ্চলে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কিছু মুসলিম ভোট রয়েছে। এটাকে ডিভাইড করাটা খুব ইজি, সেটা তারা দেখিয়ে দিয়েছে 2019-এর নির্বাচনে। কাজেই সেখানে কিন্তু তারা পুরো ফিল্ডে নেমে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন যে এই যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি থেকে 4-5জন ধরা পড়েছে, বাইরের লোকও ছিল, এবং কিছু কিছু হিন্দুদেরও ধরা পড়া গেছে, যে যারা উস্কানি ইত্যাদি দিয়েছে বলে পুলিশ সূত্রে যতটুকু জানতে পেরেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে, বাঙালি বলে না, আমাদের ভারতীয়দের মধ্যে স্পেশালি, বিশেষ করে এই পূর্ব অঞ্চল, এই পশ্চিমবঙ্গ বলুন, বিহার বলুন, এইসব জায়গায় হুজুকে পানা, বাস দেখে নেবো গোছের এই যে অ্যাটিচিউড বা মস্তানি করার অ্যাপ্রোচ পেলে দেখে নেওয়ার একটা অ্যাপ্রোচ, এটা কিন্তু ভীষণ আছে। সেটা হিন্দুদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে। যেটা তার ত্রুটি সেটা বলতেই হবে। আজকে হিন্দুদের মধ্যে থেকে একটা অংশ হাতে পল্লম পল্লম শোট ফোট নিয়ে লাফালাফি, মানে নোংরামি চূড়ান্ত করেছে ওই রামযাত্রা, মানে ওই রামনবমীর দিন। সেটা তো না করলেও পারতো, ভদ্রভাবেও তো করা যেতে পারতো, তাতে তো মানুষ সেটাকে ভালোভাবে এনজয় করতো। কিন্তু তাদের মধ্যে একটা হিংস্রতা রয়েছে, নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ অ্যাপ্রোচটা তারা দেখিয়েছে। এবং তারা এর আগে সেই সব জায়গা দিয়ে গেছে যেসব জায়গাগুলো মুসলিম বেল্ট, মুসলিমরাও পিছিয়ে নেই। আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, যারা মারা গেছে, যাদের বাড়িতে হই হুজ্জুতি হয়েছে, সেখানে বেশ কিছু মুসলিম বন্ধুও সেখানে হাজির হয়েছিলেন, এবং তারা সেই হই হুজ্জুতির মধ্যে অংশগ্রহণ করেছে। একটা জায়গায় দাঙ্গা তো মানে 2 মিনিটের জন্য হয় না, সেখানে প্রচুর মানুষের ইনভলভমেন্টস এর পরে একটা হয়। 4টে লোক গিয়ে খুন করে দিয়ে চলে এলো, এটার জন্য তো হয়নি। ফলে এই ত্রুটি কিন্তু সেখানকার মুসলিম সমাজের মধ্যেও পাওয়া গেছে। ফলে এটা তো কাম্য নয়। এই বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সেটাতে আমরা বড় বড় লেকচার প্রত্যেকদিন মারছি। কিন্তু এটাকে ক্যাপিটাল করবে এবার পুরো দস্তুর ভাবে আরএসএস। আরএসএস দুভাগে ভাগ করে নিয়েছে। একটা ভাগ হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী ইত্যাদিরা যেমন করছে করুক, সে ব্যাপারে আরএসএস এর খুব ইন্টারেস্ট নেই, কারণ আরএসএস খুব একটা পছন্দ করে না শুভেন্দুকে। আরেকটা সুকান্ত মজুমদার এটসেট্রা, যারা এক্স আরএসএস, তাদেরকে ফিল্ডে নামানো হচ্ছে এটার, এবং গ্রামে গঞ্জে তারা যেন প্রচারটা করে। এবং প্রচার এর একটা কথাই, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ এবং চাকরি, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ এবং চাকরি, মানে মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করে এবং চাকরিটাকে
তারা এনক্যাশ করবে। এবং এটা হয়তো খুব বেশি দক্ষিণ বঙ্গে এই হিন্দু মুসলমানের ব্যাপারটা যেমন পুরুলিয়া জায়গাটিতে মুসলিম কম, বাঁকুড়াতে অল্প মুসলিম, আবার ধরুন ঝাড়গ্রামে মুসলিম কম, পশ্চিম মেদিনীপুর আবার কিছু মুসলিম রয়েছে। এই জায়গাটাতে খুব মুসলিম বেস নয় আর কি, এই দক্ষিণবঙ্গের এই পোর্শনটা, মানে জঙ্গলমহল ইত্যাদি, যেখানে 4-5টি সিট রয়েছে। এখানে জ্যোতির্ময় সিং মাহাতো বলে এক ভদ্রলোক, তিনি পুরুলিয়ার সাংসদ বটে, আমার সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে ভদ্রলোকের। আমি ভেবেছিলাম মাহাতোটা তো ওই রকম এটা মানে সাঁওতালি টাইপের কথাবার্তা হবে, চেহারা পত্র কোথায় দেখলাম যে একেবারেই তা না, সাহেবদের মতন চেহারা, বেটে কাটো, ভালো স্বাস্থ্য, চমৎকার ইংরেজি বাংলা বলেন এবং বাংলার মধ্যে কোনো ত্রুটি নেই, নিখুঁত ভাবে কথাবার্তা বলতে পারেন এবং তাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং মাহাতো যেহেতু তিনি যেহেতু দক্ষিণবঙ্গের, তিনি কিন্তু এই দায়িত্বটা নিয়ে দক্ষিণবঙ্গে নামবেন। ফলে অনেকগুলো মাইনাস পয়েন্ট দেখা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে জড়ো হচ্ছে, এবং এটা যে জড়ো হচ্ছে এবং এটার যে একটা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে, সেটা কিন্তু তৃণমূলের অভ্যন্তরে থাকা মন্ত্রী টন্ত্রী বড় নেতারা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে। কাজে এই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা কি ব্যাপার, দেখুন আবারও আপনাদের বলি যে 45.77% ভোট এখন আপাতত তৃণমূলের আছে, বিজেপির আছে 39%, সিপিএম এর আছে এই মুহূর্তে 6%, কংগ্রেসের 5%। আজকে আমরা যে খবর পাচ্ছি, পেপার পড়ছিলাম একটু আগে, মানে এগিয়ে রাখা পত্রিকা পড়ছিলাম, তাতে করে ব্রিগেডে যে পরিমাণ লোক হওয়ার কথা তার থেকে কম হওয়ার ফলে আমি এক্সপেক্ট করছি যে এখনো সিপিএম এর হাতে থাকা 8% ভোট, 8% ভোটের মধ্যে থেকে যদি 5% ভোট বেরিয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। 5% ভোট তাদের থেকে বেরোবে। কংগ্রেসের মধ্যে যারা রয়েছেন, অধীর চৌধুরীর গতকাল বা গত পরশুর একটি ভাষণ শুনছিলাম, সেটার মধ্যে কিরকম একটা হিন্দুইজমের গন্ধ, এবং তাদের হাতে থাকা 5%-এর মধ্যে থেকে যদি 2%ও বেরিয়ে যায়, খুব কম করে বলছি, তো 5-2 7% বেরিয়ে গেলে 39.7, বিজেপির ভোটটা গিয়ে দাঁড়াচ্ছে 46 পয়েন্ট সামথিং, যেখানে তৃণমূলের ভোট হচ্ছে 45 পয়েন্ট সামথিং। ভাবনার ব্যাপার, যে কারণে আমি বলছি যে ধর্ম নিয়ে কিন্তু এবার ভোট হবে এবং লড়াইটা কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায় শুনছেন কি? তো এখান থেকে তৃণমূল ভাববে মুক্তির উপায় কোথায়, মুক্তি কি নেই এখান থেকে? আমি বলবো হ্যাঁ, প্রবলেম যেমন পৃথিবীর সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে, প্রবলেমের সলিউশনও তার সঙ্গে সঙ্গে রয়েছে। only 1% with the help of intelligence of 2%, একজন মানুষ এবং তার সঙ্গে থাকা একটি বুদ্ধি যদি ফের একবার ময়দানে নামতে পারে, তাকে সামনে দেখলে কিন্তু মানুষ গলে যায়, এখনো আজও। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন এই যুগলে 2026-এর বৈতরণীর জায়গায়, তবে আবারও বলি যে যদি সিপিএম এর বাকি অংশের ভোট সুইচ হয়ে যায় এবং তৃণমূল হয়তো কত পার্সেন্ট এগিয়ে থেকে হয়তো 150টার মতন আসন পেল, বিজেপি হয়তো বেড়ে গিয়ে 120-25টার মতন আসন পেল, যদি এই অঙ্কেতে দাঁড়ায়, তাহলে তো বাকি কিনে নেবে। তখন দেখবেন তাবর দিদিঅন্ত প্রাণেরা মাল খেয়ে চলে যাবে বিজেপি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু জিতলেই হবে না, তাকে 180-190টি আসন পেতেই হবে। সুতরাং আনন্দ ফুর্তি ফাত্তা, পুজো উদ্বোধন, হ্যানারে ত্যানারে, রথের মেলা ইত্যাদি ব্যাপারগুলোকে বাদ দিয়ে দল ভাবুক কি করে 2026 আবার তাদের ফিরিয়ে আনার পথ তৈরি করতে পারে। আমাদের ভাবনা থাকবে, আমরা নিয়মিত আসবো, কিন্তু আমাদের পরোয়াকে, আমাদের ছাগলের তৃতীয় সন্তান ইউটিউবার, আমাদের পাত্তা দেয় কি? তবু বলবো মুখ আছে বলবো, চোখ আছে দেখবো, দেখার দিন তো শেষ নেই। কিন্তু আজকের মতো বাস্তব অনুষ্ঠান প্রসূন গুপ্তের কাছ থেকে এর আগে পেয়েছেন কি? কেমন লাগলো জানাবেন। শেষ করছি, শুভরাত্রি, শুভ দিন রাদার, এখন তো দিনের বেলা রাত্রি, সারাদিন ভালো কাটুক, সারা সপ্তাহ আপনার ভালো কাটুক। নমস্কার, আদাব।